আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধি সৌধতে কবর জিয়ারতের পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ওসমান হাদির বড় ভাই অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান তারেক রহমানের সাথে কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এরপর জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন করতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। সেখান থেকে ধানমন্ডিতে অবস্থিত শ্বশুরবাড়ি মাহবুব ভবন এবং পরে এভার কেয়ারে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, তারেক রহমানের ওসমান হাদির যেই কবর জিয়ারত করতে গিয়েছেন সেই কর্মসূচি শেষ হয়েছে কিনা, এরপরে তিনি যাওয়ার কথা নির্বাচন কমিশন ভবনে, সেখানে তিনি রওনা হয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। তানি আসলে শরীফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। করার পরে কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগে 12টা বাজার 10 থেকে 15 মিনিট আগে তাকে বহন করা যে গাড়িটি, সেই গাড়ি কিন্তু বের হয়ে যায় এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির যে সদস্যরা এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে বের হয়ে যান। গতকাল বা পরশু দিনের যে ঘটনা তেমনটি আমরা দেখেছি, তার গাড়িকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল, অনেক মানুষের ভিড় ছিল। এইখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত আশপাশের যে কলেজগুলো রয়েছে সেখানকার ছাত্র দলের যে সকল কর্মী রয়েছে, সমর্থক রয়েছে, তারা এখানে এসেছিলেন এবং তারাও কিন্তু এখানে ভিড় করতে দেখেছি তাদেরকে। এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো চারপাশ বন্ধ করে মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ করেছেন এবং তার পরবর্তীতে তার গাড়িটি কিন্তু ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে গিয়েছে। তো আমরা যতটুকু জানি তার আজকের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী তিনি এখান থেকে যাবেন নির্বাচন কমিশন ভবনে। নির্বাচন কমিশন ভবনে তিনি ভোটার হবেন। ইতিমধ্যে কিন্তু তিনি অনলাইনে যে আবেদন, সেই আবেদনটিও সেখানে করে ফেলেছেন এবং সেটির পরে তার যাওয়ার কথা রয়েছে মাহবুব ভবন ধানমন্ডিতে এবং তারপরে তার মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে তিনি যাবেন বলে আমরা যতটুকু আজকের যে কর্মসূচিতে জানতে পেরেছি। তো আমরা দেখেছি যে এই ওসমান হাদির কবর এবং কাজী নজরুল ইসলামের কবর যে তিনি শ্রদ্ধা এবং জিয়ারতের জন্য এসেছিলেন, সেই কেন্দ্র করে কিন্তু এর পুরো আশপাশের যে রাস্তাগুলো রয়েছে, শাহবাগের চারপাশে কিন্তু বিভিন্ন বিএনপির সমর্থক যারা রয়েছে, বিভিন্ন ইউনিট রয়েছে, তারা এসে কিন্তু এখানে ভিড় করেছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন এখান থেকে তিনি বেরিয়ে গেছেন, নির্বাচন কমিশন ভবনে যাবেন, সেখানে ভোটার হবেন এবং সেই রাস্তাগুলোতেও কিন্তু বিভিন্ন যে তাদের অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশনে পৌঁছেছেন কিনা, আর সেখানে আপনি বিএনপির নেতাকর্মীদের কোনো অবস্থান দেখছেন কিনা? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে নির্বাচন কমিশনে আসবেন, এসে ভোটার হওয়ার যেই জন্য আবেদন করবেন। তবে তিনি এখনো নির্বাচন কমিশন ভবনে এসে পৌঁছাননি। আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যেই নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে তার আগমনকে ঘিরে স্লোগান দিচ্ছেন। এখানে রয়েছেন উত্তর যুব দলের নেতাকর্মী যারা, তারা রয়েছেন। তো আমরা যতটুকু জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই মুহূর্তে ঢাকা আসনের সম্ভাব্য প্রার্থী যে হাদি, তার কবরে গিয়েছেন এবং সেখান থেকে তিনি নির্বাচন কমিশনে আসবেন। ইতিমধ্যে অনলাইনে তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান দুজনই অনলাইনে আবেদন করেছেন এবং তাদের এই
আহ, আহ, তারা এখানে আসবেন, এসে বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেসব প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তাকে ঘিরে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব প্রস্তুতির মধ্যে রয়েছে যে তারেক রহমান আসবেন, এসে তার যেই এনআইডি করার জন্য যে বায়োমেট্রিক দেওয়া লাগবে এবং যে চোখের আইরিস বা ফিঙ্গার দেওয়া লাগবে, ছবি তোলা লাগবে, যে সাধারণ যে কার্যক্রম নর্মাল ভোটার আইডি কার্ড করতে যেসব কার্যক্রম করা লাগে সেসব কার্যক্রম তিনি এখানে আসবেন, এসে করবেন। এবং এটি করার পরেই খুব একটা বেশি সময় তার লাগবে না। আমাদেরকে জানিয়েছেন যে হয়তো একদিনের মধ্যেই এটি সম্ভব হবে। এক্ষেত্রে বায়োমেট্রিকের যে বিষয়টি সেটি 6 থেকে 7 ঘন্টাও কারোর জন্য লাগে এটি প্রসেসিং হতে, বা 12 থেকে 13 ঘন্টাও লাগতে পারে। তবে সব মিলে একদিনের মধ্যেই তিনি ভোটার তালিকায় ভোটার হতে পারবেন। এ নিয়ে আইনি কোনো বাধা থাকবে না এবং তিনি ভোটার হলে পরে তারপরে জাতীয় নির্বাচনে অংশ করতে পারবেন। এখনো তিনি এসে পৌঁছাননি, তিনি খুব শীঘ্রই হয়তো চলে আসবেন এবং তাকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যে স্লোগান, সেটি কিন্তু ইতিমধ্যেই রয়েছে। এবং নির্বাচন ভবনের যেই পিছনের বিল্ডিংটি রয়েছে নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র, সেই বিল্ডিংয়েই তাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নির্বাচন কমিশন নিয়েছে। তানি, ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সকালে তিনি এই তথ্য জানিয়েছেন। এর ইতিমধ্যে ভোটার হওয়ার জন্য অনলাইনে ফর্ম পূরণ করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। তিনি ঢাকা 17 আসনে গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হবেন বলে জানা গেছে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। তাই হবে, আমরা তো তাই দিয়ে দেই। আজকে ভোটার হলো, ভোটার লিস্টে চলে গেল। নির্বাচন নিয়ে শঙ্কার দোলাচল কেটে গেছে, তবে ষড়যন্ত্র থেমে নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবরের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের জটিল রাজনৈতিক সমীকরণ সহজ করে দিয়েছে। রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের যে পরিকল্পনা তা নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। এবং জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। শরীফ ওসমান হাদি হত্যার খুনিদের বিচার সহ 3 দফা দাবিতে শাহবাগ অবরোধ করে সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে সহায়তাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন। হাদি হত্যার বিচারে সরকারের আগ্রহ নেই বলে অভিযোগ করেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। বিচার না হলে যমুনা ঘেরোয়ের কর্মসূচির কথা বলেন তারা। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা তাকে দেশের গোয়েন্দা সংস্থা সাহায্য না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে নিযুক্ত করতে হবে। ঘন কুয়াশার কারণে প্রায় 15 ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9:40-এ কুয়াশার তীব্রতা কমে আসায় এই নৌ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু করে বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। এদিকে শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় 9.5 ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল 6টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। অন্যদিকে 15 ঘণ্টা বন্ধ থাকার পর সকাল 10টায় রাজবাড়ীর 2টি নৌ রুটে ফেরি চলাচল সম্পূর্ণভাবে পুনরায় চালু হয়েছে।
কক্সবাজারে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জাহাজের ভেতরে রাত্রি যাপন করা নূর কামাল নামের এক কর্মচারী এখনও নিখোঁজ রয়েছেন। সকাল 7টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটি ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে দ্য আটলান্টিক ক্রুজ নামের জাহাজটিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেন্ট মার্টিনগামী যাত্রী ওঠানোর পূর্বে জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, আগুনে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় একই পরিবারের 14 জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী ও 4 জন শিশু রয়েছে। অনুপ্রবেশকারীরা ভারতের উড়িষ্যা প্রদেশের জগেশ্বরপুরের বাসিন্দা। তারা সবাই মুসলিম। দর্শনা সীমান্ত দিয়ে প্রবেশের পর বাস স্ট্যান্ডে অবস্থান নিলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করে বিজিবি 6 এর কাছে হস্তান্তর করে। তাদের তথ্য সংগ্রহের পর ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডোবার ঘটনা ঘটেছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় 150 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা টি ওয়ার্ল্ড। জানা যায়, নৌকাটিতে প্রায় 200 জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত 30 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সেনেগাল কর্তৃপক্ষ। তবে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে এবছর ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রপথে প্রবেশকারীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। আসরে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চায় ঢাকা। অন্যদিকে প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে দুর্দান্ত জয়ে আসর শুরু করা রাজশাহীর লক্ষ্য জয়ের ধারা ধরে রাখা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 1টায়। অন্যদিকে দিনের আরেক ম্যাচে প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহীর কাছে হারলেও আজকের ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চায় সিলেট। অন্যদিকে নোয়াখালীও হার দিয়ে শুরু করেছে আসর, তাই তাদের লক্ষ্য জয় ফেরা। একই ভেন্যুতে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।